চলো স্যার শুরু করি। আমরা স্যার পানির বা বিভিন্ন পদার্থের উষ্ণতামিতিক ধর্ম দেখছি নাকি স্যার? উষ্ণতামিতিক ধর্ম দিয়ে কীভাবে তাপমাত্রা পরিমাপ করা হয় তা আগে দেখে ফেলছি এবং বিভিন্ন স্কেলগুলোর মধ্যে সম্পর্ক করে এই প্রবলেমগুলো করে ফেলছি। এখন একটা ধর্ম পড়বো আমরা। প্রত্যেকটা পদার্থের মধ্যে একটা ধর্ম আছে যেটার নাম হচ্ছে ত্রৈধবিন্দু। একটা পয়েন্ট আছে বেসিক্যালি, এই পয়েন্টটার নাম হচ্ছে ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু জিনিসটা কি স্যার? তাপমাত্রিক যে চলরাশি, এরকম তিনটা চলরাশি আমরা চিনি। একটা হচ্ছে তাপমাত্রা, আর আরেকটা হচ্ছে তোমার চাপ, আরেকটা কি স্যার? আয়তন নাকি স্যার? তাপমাত্রা, চাপ, আয়তন। বুঝতে পারছো পদার্থের? আচ্ছা, এদের মধ্যে আসলে কিন্তু সম্পর্ক আছে স্যার। তোমরা একটু খেয়াল করে দেখো, একটা মিনিট আমি তোমাদেরকে বলি। বিভিন্ন তাপমাত্রায় আমরা নির্দিষ্ট চাপে একটা পদার্থের বিভিন্ন রকমের অবস্থা দেখতে পাই। যেমন বায়ুচাপে, সাধারণ যেটা বায়ুচাপ আছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, অথবা 101.325 প্যাসকেল বলতে পারো, অথবা তোমরা 76 সেন্টিমিটার মার্কিউরিক প্রেশার বলতে পারো। হ্যাঁ, যেভাবেই বলো না কেন, তোমাদের এই যে চাপের মধ্যে পানি 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে কি হয়ে যায় স্যার? বলো, বরফ হয়ে যায়। তারপরে 0 ডিগ্রির উপরে 100-র মাঝখানে সেটা কি থাকে স্যার? পানি বা পানি তরল হিসেবে থাকে। এরপরে 100-র উপরে চলে গেলে স্যার বাষ্প বা গ্যাসীয় হয়ে যায়। এখন আমাকে বলো তো স্যার, 0 ডিগ্রিতে পানি থাকে না বরফ থাকে? দুইটাই থাকে। 0 ডিগ্রিতে পানিও থাকে, বরফও থাকে। আচ্ছা, 100 ডিগ্রিতে পানিও থাকে, বাষ্পও থাকে। তাহলে দুইটা করে স্টেট একসাথে কেন মধ্যে কি হয়ে গেছে না স্যার? কথা ভালো মতো বুঝিও। তাহলে আমরা এই তাপগতি চলরাশির মধ্যে এই চাপ এবং তাপমাত্রার উপরে পদার্থের অবস্থা খুব ভালো মতো করে নির্ভর করে। তো পদার্থের অবস্থাগুলোকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাই, স্যার এদিকে একটু খেয়াল করো, এটা কিন্তু তোমাদের কোনো জায়গায় নাই। এটাকে বলা হয় ফেজ ডায়াগ্রাম। ঠিক আছে স্যার, এটাকে বলা হয় ফেজ ডায়াগ্রাম। আমি তোমাদেরকে আসলে চলো ব্রাউজ করেই দেখাই একটু। এখানে আঁকার চেয়ে আমরা বাইরে গিয়ে একটু আঁকলে, মানে ওটা সরাসরি দেখে ফেললে মানে ভালো বেশি হয়। আমরা একটু লিখি স্যার, ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। দেখো স্যার, ফেজ ডায়াগ্রাম জিনিসটা কি, দেখতে কেমন, কি বিষয় এখানে আসলে একটু বোঝা যাবে। দেখো স্যার, কত সুন্দর একটা গ্রাফ। এখানে এক পাশে আছে টেম্পারেচার, আরেক পাশে আছে কি তোমার কি প্রেশার। বুঝছো স্যার? তো তুমি এখানে যতই কি দিবা, তাপমাত্রা বাড়াবা, কি হচ্ছিল স্যার? আমাদের কঠিন থেকে তরল হচ্ছিল, তরল থেকে বাষ্প হচ্ছিল, রাইট স্যার? নাকি একই প্রেশারে রেখে খেয়াল করে দেখো। আমি এখানে একটা লাইন নিয়ে আসি স্যার। আমার কলমটা কোথায়? এই যে স্যার, একটু খেয়াল করে দেখো। একই প্রেশার মানে কি স্যার বলো তো? একটা এরকম লাইন আঁকতে হবে না? আমার কথা বুঝে নাই মনে হয়। প্রেশার যদি সেম রাখতে হয়, উপরে নিচ করতে পারবো আমরা স্যার? প্রেশার কখন সেম থাকবে? উপরেও না উঠলে, নিচেও না নামলে। তো প্রেশার সেম মানে একটাই লাইন। সো এই লাইন বরাবর তুমি দেখো তো, এতটুকু রেঞ্জে তুমি কি পাচ্ছ? সলিড পাচ্ছ। কি পাচ্ছ? কারণ এইখানে স্যারেরা আমার এখানে এই এরিয়াটা আমাকে বোঝাচ্ছে হচ্ছে সলিড, এই এরিয়াটা আমাকে বোঝাচ্ছে হলো লিকুইড, এবং লাস্টলি এই এরিয়াটা আমাকে বোঝাচ্ছে হচ্ছে এটা কি গ্যাসে আছে। তার মানে বাচ্চারা, আমি এই পয়েন্টে কি পাবো বলো তো দেখি স্যার? এই পয়েন্ট পর্যন্ত, আগ পর্যন্ত আমরা কি পাবো? এটাকে টেম্পারেচার ডানে গেলে বাড়ে, আরও বাড়ালাম স্যার। এই পয়েন্টটাতে, এই লাইনে এসে, এই লাইনে যখন হিট করে, এই লাইনটাতে দুটা ফেসেই থাকবে। সে সলিডও থাকবে, লিকুইডে থাকবে। তারপরে ক্রস করে একটু পর্যন্ত আসছে, একটু পর্যন্ত চার কি থাকবে? লিকুইড থাকবে। তারপর এই লাইনে চলে আসলো, একদম সীমানায় চলে আসলো। সীমানায় কি লিকুইড গ্যাস দুইটাই থাকবে। তারপরে সে কি হয়ে যাবে? গ্যাসিয়াস আজীবন। তারপর কি হতে থাকবে? গ্যাস হতে থাকবে। তাই গ্যাসের কোনো কি নাই, শেষ নাই। কথাকে আমি বুঝতে পারছি নাকি স্যার? পারি নাই। তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে পুরো জিনিসগুলোকে আরেকবার মুছে আবার দেখাচ্ছি স্যার। তাহলে বাচ্চারা আমার,
আমি একটা টেম্পারেচার নিয়ে যখন একটা প্রেসারে যখন করব ভিন্ন ভিন্ন টেম্পারেচার, তার মানে একই লাইন এভাবে এভাবে লাইন হতে হবে স্যার, উপরে নিচে উঠতে পারবে না, প্রেসার সেম, টেম্পারেচার যতই ডানে যাবা তত দেখবা সলিড লিকুইড তারপর গ্যাসে চলে যাবা, সলিড লিকুইড এরপরে গ্যাসে চলে যাবা তুমি। তাহলে আমাদের যাওয়ার পথে প্রতিমধ্যে আমরা কিছু বাউন্ডারি পাচ্ছি। বাউন্ডারিগুলোতে কি হয় স্যার? বাউন্ডারিগুলোতে আমার সলিড লিকুইড দুইটা থাকতেছে, লিকুইড গ্যাস দুইটা থাকতেছে। সেই পয়েন্টগুলোকে একটু যদি আমরা সিলেক্ট করে দিই এখানে স্যার, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, নাকি স্যার? বুঝো না আমার কথা? তাহলে একই লাইন আমরা এমন পাচ্ছি। ওকে, সরি, আমরা একই লাইনের জন্য এরকম করে দুইটাই পাচ্ছি। স্যার এবার প্রেশার কম বেশি করলে, খেয়াল করে দেখো তো স্যার, প্রেশার কম বেশি করলে এমন একটা পয়েন্ট পেয়ে যাবো স্যার। দেখো এমন একটা প্রেশার আছে যেই প্রেশারে সবগুলো লাইন এক জায়গায় মিলিত হয়েছে না স্যার? তাহলে ওই স্পেসিফিক প্রেশারে এমন একটা টেম্পারেচার নিশ্চয়ই আছে স্যার, যে টেম্পারেচারে নিয়ে গেলে তুমি তিনটাকেই পাবা। বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? ফেজ ডায়াগ্রাম থেকে এটা বুঝতে হবে। কিন্তু বেশিরভাগ বাচ্চারা ত্রৈধবিন্দু সংখ্যা ভুল করে, এর জন্য আমি তোমাদের এটা ভেঙে দেখাচ্ছি। বেশিরভাগ বাচ্চারা ত্রৈধবিন্দু মানে মনে করে যে তোমাদের একটা টেম্পারেচার, ত্রৈধবিন্দু কিন্তু শুধু একটা টেম্পারেচার না, ত্রৈধবিন্দু মানে হচ্ছে একটা নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট তাপমাত্রা। বুঝতে পারছো? বিন্দু কোথায়? এই ফেজ ডায়াগ্রামের বিন্দু এটা, এই বিন্দুটা কে? এইটা। এই বিন্দুটা কে? এইটা স্যার। যেখানে আমার ঘটনা কি করতেছে স্যার? যেখানে আমার সলিড লিকুইড গ্যাস তিনটাই থাকতেছে, এটা থাকতে চাইলে আমার প্রেশারটা কি হতে হবে স্যার? প্রেশারটা এই মানেরই হতে হবে। এই প্রেশার ছাড়া আর কোনো প্রেশারে আমরা তিনটা পয়েন্টের একসাথে মিলিত পাবো? বলো তো স্যার, আর কোনো জায়গায় মিলিত পাবো আমরা তিনটা পয়েন্ট? না, এই লাইনগুলোতে স্যার আমরা সলিড লিকুইড দুইটাকেই পাবো। এই লাইনগুলোতে স্যার আমরা লিকুইড গ্যাস দুইটাই পাবো। আচ্ছা, তোমরা এমন অনেক পদার্থ দেখছো না কিছু সলিড থেকে ডিরেক্ট গ্যাস হয়ে যায়? আসে না? আসে না? উদ্যায়ী পদার্থ, মানে এগুলো কি জানি, হ্যাঁ কর্পূর, উদ্যায়ী পদার্থ বলা হয় আর কি এগুলোকে, নাকি স্যার? হ্যাঁ, ইংলিশে যেন কি বলে ভুলে গেছি আমি। যাই হোক, তো এই যে কর্পূরের মতো, যেমন নর্মাল যে প্রেশার, নর্মাল প্রেশারে কর্পূর কোথায় থাকে স্যার? এই জায়গায় থাকে স্যার। কর্পূরের ফেজ ডায়াগ্রাম যখন আঁকবা দেখবে এটা সলিড থেকে সরাসরি কি হয়ে যাচ্ছে? গ্যাস হয়ে যাচ্ছে। মাঝখানে লিকুইডের কোনো অংশ নাই। এক একজনের জন্য এই মানে ফেজ ডায়াগ্রামটা এক এক রকম। সো নর্মাল প্রেশারে তখন দেখা যাচ্ছে ওর প্রেশারটা এই জায়গায় নর্মাল প্রেশার। নর্মাল প্রেশার মানে কি? আমরা বায়ুর চাপ যেটা বলতেছি, পানির জন্য সেটা এই জায়গায় ধরো। বুঝতে পারতেছো নাকি বুঝো নাই? ট্রিপল পয়েন্টটা নিচে আর কি, ট্রিপল পয়েন্টটা যদি নিচে চলে যায় তাহলে আমরা ওইখানে ওয়াটার মানে তিনটা স্টেডি পাবো। কর্পূরের যেমন ধরো ট্রিপল পয়েন্ট অবশ্যই আমাদের যেই নর্মাল প্রেশার আছে ওইটার চেয়ে উপরে পেতে হবে। বুঝছো বিষয়টা নাকি বুঝো নাই? হ্যাঁ, সেগুলো তুমি গ্রাফ যত বুঝবা তত তোমার কাছে সহজ মনে হবে। তাহলে এই একটা লাইনে, এই লাইনে পুরো জায়গায় এরকম একটা প্রেশার নাও। কথার কথা স্যার, তুমি এখানে আসো, এই যে এই প্রেশারটা নিচে ধরো, এটাকে P1 বলতেছি আর এটাকে T1 বলতেছি। এই প্রেশার অ্যান্ড টেম্পারেচারে ওই বস্তুটা কি থাকে? সলিড এবং গ্যাস দুইটা একসাথে থাকে। তার এখানে একটা আমরা পয়েন্ট নিলাম স্যার, এই যে এই প্রেশার, এই টেম্পারেচার, এই প্রেশারটা তুমি দিবা, এই টেম্পারেচার তুমি দিবা, দিলে তুমি দুইটা স্টেট একসাথে পাবা। কিন্তু এখানে স্পেসিফিক শুধু একটাই প্রেশার অ্যান্ড টেম্পারেচারের জোড়া আছে, যেই জোড়াতে তোমার তিনটা স্টেটই একসাথে হতে পারে। এটাকে আমরা কি বলি স্যার? ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু বলি। বুঝতে পারছো নাকি বুঝো নাই? তাহলে এখন যদি তোমরা এটা বুঝে থাকো স্যার, তোমরা চাইলে একটু করে চট করে এটা এঁকে ফেলো। এটাকে লিখে হচ্ছে স্যার ফেজ ডায়াগ্রাম। এই যে দেখছো ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। কে আসছিল? এটার হেডলাইন লিখবা হচ্ছে তোমার ত্রৈধবিন্দুর আন্ডারে লিখবা, উপরে মেইন হেডিং হচ্ছে তোমার ত্রৈধবিন্দু, আর এটা হচ্ছে তোমার কি লিখবা? ফেজ ডায়াগ্রাম লিখবা। ফেজ ডায়াগ্রাম একটা আঁকলেই চলবে স্যার। এটা আঁকার পরে এই পয়েন্টটার নামই হচ্ছে ত্রৈধবিন্দু। সরি, এখানে তো আমরা এটা লিখিনি। এই যে
তোমরা এই পয়েন্টটার নামই দিবা কি, এটার নামই হচ্ছে তোমার ট্রিপল পয়েন্ট বা ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু না, এটা এখানের মধ্যে লিখছে কি দেখো স্যার, টিপিক্যাল সিম্পল ম্যাটেরিয়াল, যে কোনো একটা ম্যাটেরিয়ালের জন্য ওয়াটারের জন্য দেখাচ্ছে একরকম, এক একটার জন্য এক এক রকম করে হবে। একটাই আঁকো স্যার, মানে তুমি ওয়াটারেরটার জন্য আঁকো, একে দেখাই দাও স্যার, ওয়াটারেরটার জন্য একে দেখাই দাও, শেপগুলো এরকম জাস্ট এই যে এটাকে চিকেন লেগের মতো দেখাচ্ছে না স্যার, মুরগির পায়ের মতো, হ্যাঁ সো এইরকম মুরগির পায়ের মতো একটা শেপ, বেসিক্যালি মুরগির পায়ের মতো একটা শেপ, এটা কম বেশি হবে স্যার। দেখো এই কিছু কিছু পদার্থের লিকুইডটা একটু কম থাকে, কোনোটাতে একটু বেশি থাকবে স্যার, এই বড় ছোট হবে, কিন্তু দেখতে শেপটা এরকম চিকেন লেগের মতো, চিকেন ফুটপ্রিন্টের মতো। কেমন স্যার? চট জলদি এটা তুলে ফেলো স্যার। তুলে ফেলছো? ওকে, এটার নামই ত্রৈধবিন্দু। হোপফুলি তোমরা তুলে ফেলছো স্যার। চলো আমরা এখন আবার পড়ায় ফেরত চলে যাই স্যার। তো আমরা ওই ত্রৈধবিন্দুটাকে যদি আঁকি, এরকম ছিল নাকি স্যার? এইখানে একটা আমরা পয়েন্ট, একটা প্রেশার পাইছি স্যার, পি টি আর হয় এটা, আরেকটা হচ্ছে তোমার টি টি আর হয়। সো সংজ্ঞাটা একটু খেয়াল করে দেখো, একটি নির্দিষ্ট চাপে বাচ্চারা এখানে কি লেখা আছে, একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন তরল বায়বীয় রূপে সমাবস্থায় থাকতে পারে তাকে ত্রৈধবিন্দু বলে। দেখো এই সংজ্ঞা এখন তোমরা বলতে চাইলেও বলবা না, এইটাই লাগবে স্যার, আমি শিখাই হচ্ছে এগুলা, কারণ তোমরা বেশিরভাগই জ্ঞানমূলক অনুদানমূলক ভুল করে বসে থাকো, কি ভুল করছো সেটাই জানো না। আর পানির ক্ষেত্রে জিনিসটা মান মনে রাখতে হবে স্যার, পানির ক্ষেত্রে চাপটা কত, খুবই কম, 4.58 মিলিমিটার মার্কিউরিক প্রেশার। একটু এক্সট্রা করে পাশে তোমরা এরকম এইচজিও লিখে দিও স্যার। হ্যাঁ, আমাদের নর্মাল বায়ুতে হচ্ছে তোমার 760 মিলিমিটার মার্কিউরিক প্রেশার থাকে, তো সেই তুলনায় আমাদের 4.58 মিলিমিটার মার্কিউরিক প্রেশার তো অনেক লো না স্যার, অনেক লো চাপে, অনেক নিম্ন চাপে, অনেক নিম্ন চাপে গিয়ে আমরা তিনটা অবস্থানই একই পাবো। ব্যাপারটা কল্পনা করতে পারতেছো? তুমি গ্যাসও দেখতেছো, বাষ্প হচ্ছে, পানিও আছে, বরফও কণা কণা জমে আছে, ধরো তিনোটাই আছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার না স্যার জিনিসটা, তিনোটাই একসাথে অবস্থান করতেছে। লিখে ফেলো স্যার, তাইলে দুটো সংখ্যা একটু চট জলদি তুলে ফেলো তোমরা। ঠিক আছে, সো ত্রৈধবিন্দু দিয়ে আমরা খুব সহজে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টেম্পারেচার নির্ণয় করে ফেলতে পারি। সো ত্রৈধবিন্দুতে বস্তুটা কেমন বিহেভ করে ওটার একটা উষ্ণতামিতিক ধর্ম আছে না স্যার? ত্রৈধবিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম, এখানে দেখো ত্রৈধবিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম, এটা যদি বস্তুর একটা নির্দিষ্ট তাপমাত্রা উষ্ণতামিতিক ধর্মকে ভাগ করে দিই স্যার, তার সাথে ত্রৈধবিন্দু গুণ করে নিলে ওই তাপমাত্রাটা পাওয়া যাবে। বুঝছো আমার কথা? আমি জিনিসটা সূত্রটাকে একটু বুঝাই দিই স্যার। ত্রৈধবিন্দুতে ট্রিপল পয়েন্টে আমাদের উষ্ণতামিতিক ধর্মটা ধরো যে কি এক্সপি, তারপরে টি এর জন্য সেটা ধরো যে শুধুমাত্র এক্স,
তাহলে আমরা টি ডিভাইডেড বাই টিপি যদি করি স্যার, এক্স ডিভাইডেড বাই আমরা এক্স পি পাবো। ঠিক আছে, সেটাকে অনেকভাবে আমরা সিলেকশন করতে পারি। আমার মনে হয় তোমরা এগুলোকে পি দ্বারা প্রকাশ না করে টি আর দিয়ে প্রকাশ করলে বেশি ভালো হয়, ট্রিপল টি আর, অথবা ওইখানে শুধু পি দিয়ে, অনেক জায়গায় বইগুলোতে পি দিয়ে প্রকাশ করছে কিছু কিছু বইতে, কোনো সমস্যা নেই, সেম জিনিস। সেগুলো হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, ট্রিপল পয়েন্টের উষ্ণতামিতিক ধর্ম আর টি টেম্পারেচারের উষ্ণতামিতিক ধর্ম, তাদের অনুপাত সেম হবে, সেইখান থেকে আমরা চট করে টেম্পারেচার বের করে ফেলতে পারি উষ্ণতামিতিক ধর্ম দিয়ে। বারবার কে খুলতেছে এটা? আচ্ছা আচ্ছা, বুঝছি। লিখছো স্যার? এই ফর্মুলাটা তুলে নেবা, এই ফর্মে তুলো, এই ফর্মে তুলো, যে কোনো একভাবে তুলতে পারো তোমরা স্যার, এইটা অথবা এইটা, যে কোনো একটা ফর্মে তুলে নাও। আমার মনে হয় এইগুলোর আমাদের কোনো প্রয়োজন নাই, সেটা বোঝানোর জন্য দিয়েছিলাম তোমাদেরকে। এইখান থেকে স্যার আমাদের এটা আসছে। ওকে, তোলা হয়ে গেছে স্যার সবার? হোপফুলি তোলা হয়ে গেছে। আমরা পরের ইয়াতে চলে যাই স্যার। এখন আমাদের একটা গাণিতিক সমস্যা এখানের মধ্যে দিচ্ছে, সেটা কি? গাণিতিক সমস্যা কি বলছে বলো? যে একটি নির্দিষ্ট রোধ, থার্মোমিটারের রোধ পানির ত্রৈধবিন্দুতে 32.316 ওহম এবং কোন তরলের স্ফুটনাঙ্ক 27.316 ওহম হলে তরলের স্ফুটনাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে স্যার, তাহলে এখানে এটা পানির না বলে আসলে আমাদেরকে ইয়া বলে দেওয়া ছিল, একই তরলেরই বলতে হইতো। এখানে একটু ভুল আছে স্যার, তরলের তৈলবিন্দু এরকম করে বলে দেওয়া ছিল স্যার, এই জায়গায় একটু ভুল আছে। বইয়েরই প্রশ্ন, বই থেকেই ভুল তোলা হয়েছে, বইয়ের মধ্যে এই ধরনের ইনফরমেশন দিচ্ছে। কেন কি তুমি একবার পানির তৈলবিন্দুর সাথে তরলেরটা তো আর করতে পারবে না, একই তরল এটা, বুঝছো? একই তরলের ভিন্ন তাপমাত্রা এবং তৈলবিন্দু তাপমাত্রা, তৈলবিন্দু তাপমাত্রায় কীরকম কাজ করতেছে রোধটা, আর স্ফুটনাঙ্কে কীরকম। ঠিক আছে, তো একই তরল হইতে হবে। তোমরা এটা পানি না লিখে কোনো তরলের লিখবে, এটা কোনো তরলের। সো আসো স্যার আমরা এই জিনিসটা করার চেষ্টা করি। টি ডিভাইডেড বাই টিপি অথবা টিআর, যা খুশি লিখতে পারো, ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারবো রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই আর পি। সো এখানে আমাকে টিটা বের করতে হবে। আর কত দেওয়া আছে স্যার? আর দেওয়া আছে 27 কত 316। আর আল্লাহর দুনিয়া যত রকম ড্রিল মেশিন চালাইতে হয়, আমার ক্লাসের সময় চালাই সবাই। এখানে হচ্ছে 32.316, কারণ ত্রৈধবিন্দুটা নিচে বসাবো, এরপরে এটাকে জাস্ট উপরে গুণ করে দিলে হয়ে যাবে আমার ত্রৈধবিন্দু কোন তরলের। ওকে, তরলের ত্রৈধবিন্দু আমাকে দিয়ে দেওয়া। আচ্ছা বুঝছি, তোমরা এখানে এটা না করে এটা করো স্যার, এটা পানির বলতে হবে তাহলে মনে হয়, যদিও এটা প্রশ্ন হয় না আসলে। আচ্ছা ওটাই লিখো তোমরা, তরলের ত্রৈধবিন্দু তোমরা দিয়ে রাখো, এটার থেকে এটাকে তোমাদেরকে আমি তরলের ত্রৈধবিন্দু দিয়ে দিচ্ছি, তোমরা এটা করো, তোমরা যেমন করছিলে সেভাবে করো। জাস্ট লাস্টে একটা লিখে দাও স্যার, তরলের ত্রৈধবিন্দু এটা দিয়ে দাও 273.16 কেলভিন, এটা দিয়ে দাও। হ্যাঁ, ওইটাও তরল যেভাবে রাখছিলে সেভাবেই রাখো নি স্যার তোমরা, তোমরা তারপর লাস্টে এটা তাহলে লিখে দাও। তাহলে এটা লিখে দিলে তোমাদের জন্য অঙ্কটা কি হয়ে যাবে, সহজ হয়ে আসবে। 273.16 ভাগ করে যাওয়া পাবো, এটাই অ্যান্সার। স্লাইডগুলো হ্যাঁ দিয়ে দিব, কাকে যেন পাঠাইছি সেই, তুমি একটু তাহলে ফরওয়ার্ড করে দিও, ফরওয়ার্ড করে দিলে হয়ে যাবে। তুমি রোহিত আমার ফিজিক্সের ফার্স্ট ইয়ার ভালো মতো নোট করছো?
সুন্দর সুন্দর মতো নোট দেখে দেওয়ার আমাকে। ওকে, না না, পরীক্ষা তো আজকে আমাদের একটু ভিতরে হচ্ছে, একটু অফিসে যোগাযোগ করেন না। অফিসে কেউ নাই? আমাদের অফিস একটু ভিতরে, ওই পাশে সিপিআর এখানে হচ্ছে আর কি। আমাদের অফিসে যোগাযোগ করেন, তাহলে বলে দিচ্ছে। ওই যে। লিখছ? কত আসছে? 230.896 কেলভিন। এটা তাহলে বসে দাও। ঠিক আছে স্যার? খুবই ইন্টারেস্টিং কিছু প্রবলেম, আমরা সরাসরি সূত্রটা বসিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। ত্রৈধ বিন্দুতে এবং অন্য আরেকটা তাপমাত্রায় যদি আমাদেরকে উষ্ণতামিতিক ধর্মটা দেওয়া থাকে আর কি। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা মোটামুটি চলে আসবো যে থার্মোডাইনামিক্সের বেসিক পড়ালেখায়। দাঁড়াও, এই জায়গায় একটু আমি স্যার একটা স্লাইড অ্যাড করি। শুনো স্যার, এতদিন যা পড়ছি তাপমাত্রা পড়ছি, তাপমাত্রা কীভাবে পরিমাপ করতে হয় পড়ছি, তাপমাত্রার মধ্যে কিছু বেসিক জিনিসপাতি আছে তা পড়ছি। লাস্ট জিনিসটা যেটা বাকি ছিল সেটা হচ্ছে 14 মিনিট, সেটা পড়াই দিচ্ছি। কেমন? এখন থেকে আমাদের থার্মোডাইনামিক্সের যে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, আর একটা হচ্ছে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র, এগুলো আমরা বলবো। কেমন স্যার? তো এইগুলা পড়ার জন্য আমাদেরকে কিছু রাশি সম্পর্কে জানতে হবে, সেই রাশিগুলো সম্পর্কে সবার আগে জেনে ফেলবো। তো আসো স্যার, থার্মোডাইনামিক্সের আসলে তোমাদের হচ্ছে কি একটা থাকে হচ্ছে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, তারপরে দ্বিতীয় সূত্র, সবার শেষে শূন্যতম সূত্রটা আসছে। বুঝতে পারছো? তো শূন্যতম সূত্রটা আমরা সবার আগে পড়ে ফেলছি, আর এরপরে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র পড়তে হবে। তো এগুলো জানার জন্য আমাদেরকে কয়েকটা রাশি সম্পর্কে জেনে আসতে হয়। তার একটা দেখো স্যার, আমাদের এই যে এখানে আমাদের কি বলতেছে, দেখা যায় কিনা একটু দেখি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে, একটু ওদিকে সরে। সিস্টেম কি আর পরিপার্শ্ব কি? সিস্টেম হচ্ছে তোমাদের দেখো, পরীক্ষা নিরীক্ষার সময় আমরা জড় জগতের খানিকটা নির্দিষ্ট অংশে বিবেচনা করি, সেই অংশকে সিস্টেম বলে। এটা সংজ্ঞা বুঝাই দিই স্যার। প্রেসার কুকারে রান্না করতেছো, সিস্টেম কোনটা? প্রেসার কুকারের ভিতরের পরিবেশটাই সিস্টেম। রান্নাটা কোথায় হচ্ছে? রান্নাঘরে হচ্ছে, কিন্তু রান্নাঘর সিস্টেম না। রান্নাঘরের ভেতরে একটা প্রেসার কুকার নামক একটা যন্ত্র তোমরা বসাইছো, তার ভিতরে রান্না করতেছো না স্যার? তাপগতীয় পরিবর্তন তরকারিগুলোতে, কিংবা গরুর মাংস রান্না করছো, ছাগলের মাংস রান্না করছো, বিরিয়ানি রান্না করতেছো, যা খুশি রান্না করতেছো, ওইটা ওই প্রেসার কুকারের ভেতরেই রান্না হচ্ছে না স্যার? তো ওই প্রেসার কুকারের ভিতরে পরিবেশের যে ছোট্ট অংশটাকে আমরা আলাদা করে নিলাম, তার নাম কি স্যার? সিস্টেম। বুঝতে পারছো? সো যতটুকু অংশে একটা পিস্টন নিচ্ছ, একটা পিস্টন ছিল তোমরা এরকম একটা বয়ামের মতো থাকে, এরকম একটা বয়ামের মতো থাকবে, উপর থেকে কিছু একটা দিয়ে চাপ দেওয়া যায়। ঠিক আছে? সাইকেল ইয়ার পাম্প দিয়ে দেখছো ওইখানে পিস্টন থাকে, চিকন চিকন পিস্টন দিয়ে তোমার পাম্প দেওয়া হচ্ছে। তাহলে পিস্টন জিনিসটা আছে, তাহলে কি পিস্টনের মধ্যে যে ভিতরের অংশ, যে একটা গ্যাসকে আমরা চাপ দিচ্ছি, সেটাও একটা কি সিস্টেম। মূলত তাপগতীয় চলরাশি, তাপমাত্রা, চাপ, আয়তন, এই তিনটা যে অংশের মধ্যে চেঞ্জ হয় সেটার নামই কি? সিস্টেম। তাপমাত্রা চেঞ্জ হোক, চাপ অথবা আয়তন চেঞ্জ হোক, যে কোনো একজন যদি চেঞ্জ হয়ে যায়, অবশ্যই সাথে অন্তত আরেকজনকে বদলে ফেলে এরা। বুঝে নেই আমার কথা?
চাপ যদি তুমি পরিবর্তন করো, অন্তত তাপমাত্রা পরিবর্তন না হলেও আয়তন পরিবর্তন হয়ে যাবে। আয়তন যদি তুমি পরিবর্তন করো, চাপ পরিবর্তন না হলেও তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে, তাপমাত্রা পরিবর্তন হলে চাপ চেঞ্জ হয়ে যাবে, অথবা দুইটাই চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? সো কমপক্ষে এরা একজন পরিবর্তন হলে কমপক্ষে এদের সাথে আরেকজন পরিবর্তন হয়, অথবা দুজনই পরিবর্তন হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা যদি কখনো দেখি যে কোনো একটা পরিবেশের অংশের মধ্যে আমরা চাপ, তাপমাত্রা অথবা আয়তনের যে কোনো একটা পরিবর্তন করতেছি, তার মানে আমাকে বুঝে নিতে হবে যে আমরা এটাকে সিস্টেম ধরে কাজ করতেছি। কেমন স্যার? সো ওইখানে পরীক্ষা নাকি চলতেছে। এবার আসো স্যার, সিস্টেম আমাদের 3 প্রকার। কয় প্রকার স্যার সিস্টেম? 3 প্রকার। 1 নম্বরে বলতে স্যার উন্মুক্ত সিস্টেম। যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ের বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে। ভর ও শক্তি দুইটারই বিনিময় করতে পারে। আর বদ্ধ সিস্টেম, যে সিস্টেম পরিবেশের সাথে শক্তির বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না। তার মানে আমি একটু দুইটার মধ্যে পার্থক্য বুঝাই দিই। তুমি ঢাকনা খোলা অবস্থায় গরম পানি সিদ্ধ করতেছ, বাষ্প হয়ে পানি বেরিয়ে যেতে পারতেছে না স্যার। পরিবেশকে, সিস্টেমের বাইরে যা আছে সেটাই পরিবেশে তাহলে এখন বাষ্পের আদান প্রদান হচ্ছে না স্যার। তাহলে এটা হচ্ছে তোমার কি? উন্মুক্ত সিস্টেম। ভরও আদান প্রদান হচ্ছে, পাত্রের মধ্যে তলা থেকে তুমি গরম গরম তাপ দিতে পারতেছো। তাহলে ভর এবং শক্তি দুইটারই কি হচ্ছে স্যার? আদান প্রদান হতে পারতেছে, উন্মুক্ত সিস্টেম। উদাহরণ হতে পারে একটা উন্মুক্ত পাত্রে পানি গরম করা বা কোনো কিছু গরম করা। বদ্ধ সিস্টেম, ঢাকনা বন্ধ করে দিচ্ছ, বাষ্প বেরোতে পারবে স্যার? প্রেসার কুকার বলতে পারো বদ্ধ সিস্টেম। প্রেসার কুকারে কোনো বাতাস বেরোতে পারতেছে স্যার? জলীয় বাষ্প বেরোতে পারতেছে না। ভরের কোনো আদান প্রদান হয় প্রেসার কুকারে? না। তাপ দিতে পারো, শক্তি দিচ্ছে না, তাপ শক্তি। তাহলে যে সিস্টেম পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। তাহলে প্রেসার কুকার কিরকম সিস্টেম? বদ্ধ সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম, হটপট দেখছো না? হটপট, খাবার গরম থাকে, না বাষ্প বের হয় না তাপ বের হয়, না বাইরে থেকে তাপ দিতে পারো না বাইরে থেকে কিছু ইনপুট দিতে পারো, কিচ্ছু করতে পারো না। যদিও এই দুনিয়াটা 100% বিচ্ছিন্ন সিস্টেম বলতে কিছু নাই। হটপট আজীবন গরম রাখতে পারবে স্যার খাবার? একটু বের হয়ে যায়, খুবই কম দেখে আমরা এটা কি করি। স্যার একটা হটপটের অ্যাড দেখছিলাম, RFL মনে হয় নাকি, যে জেলে ছিল, মায়ের হাতের খাবার খাইতে পারে নাই, সে জেল থেকে বের হওয়ার পরেও এই হটপট করলে মায়ের হাতের খাবারটা খাইতে পারছে। এরকম একটা ব্যাপার স্যাপার ছিল আর কি। কিন্তু দুনিয়াতে তো এরকম সম্ভব না, নাকি স্যার? তো এটাকে আমরা বলবো কি স্যার? বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেমে চারদিকে, বিচ্ছিন্ন সিস্টেমটা পুরোপুরিভাবে তাপ নিরোধক বা তাপ অপরিবাহী দ্বারা কি থাকে? আবৃত থাকে। বুঝতে পারছো? তো এই 3টে সিস্টেম একটু তুলে নাও তোমরা।